রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। 6 সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠক করলেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাইসি, চাইলেন সবার সহযোগিতা। ফিলিস্তিনের দুই প্রধান প্রতিরোধ সংগঠনের নেতার মধ্যে বৈঠক, লেবাননের পর ইরান ও তুরস্ক সফর করবেন হানিয়া। আগামীকাল থেকে বাংলাদেশে শুরু হচ্ছে 7 দিনের কঠোর বিধিনিষেধ, করোনাক্রান্ত শনাক্তের নতুন সর্বোচ্চ রেকর্ড। এবং ভারতে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল, বাংলার বিরুদ্ধে দুর্নাম ছড়ানোর অভিযোগ মমতার। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। 6 সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠক করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি। 6 সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠকের পর তিনি আজ সাংবাদিকদের বলেছেন, অত্যন্ত ভালো বৈঠক হয়েছে। ইরানে এখন বন্ধুত্ব, সহযোগিতা ও সহমর্মিতার যুগ শুরু হয়েছে। 6 প্রেসিডেন্ট প্রার্থীর প্রত্যেকেই সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান রাইসি। তিনি আরও বলেছেন, প্রত্যেকেই দেশ, ইসলামী বিপ্লব, বিদ্যমান সমস্যাবলী এবং সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠার বিষয় নিয়ে ভাবেন। সবাইকে সঙ্গে নিয়ে দেশের বিদ্যমান সমস্যার সমাধান করা হবে বলে উল্লেখ করেন ইব্রাহিম রাইসি। ইরান নির্বাচনের পর সৈয়দ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানান তার 6 প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত 7 প্রার্থী হন মোট 7 প্রার্থী। তারা হলেন সৈয়দ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজাই, মোহসেন মেহের আলীজাদে, সাইদ জালিলি, আলী রেজা জাকানি, আব্দুল নাসের হেম্মাতি ও সৈয়দ আমির হোসেন কাজীজাদে হাশেমি। এরপর নির্বাচনের আগ মুহূর্তে 3 প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় 4 প্রার্থীর মধ্যে। 6 জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা তেহরানের ওপর যেসব অন্যায় এবং বর্বরোচিত নিষেধাজ্ঞা দিয়েছে তা অর্থনৈতিক সন্ত্রাসবাদের সমতুল্য বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। প্রেসিডেন্ট রুহানি আজ মন্ত্রিসভার বৈঠকে বলেন, গত 3 বছর ধরে ইরানি জনগণ আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ মোকাবেলা করে আসছে। তিনি আরও বলেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিরোধী যেসব পদক্ষেপ নিয়েছেন তা যুদ্ধের চেয়েও বড়। এমনকি তা সরাসরি ইরানের সাধারণ জনগণ এবং রোগীদের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ। পরমাণু সমঝোতায় আমেরিকার নতুন প্রশাসনের ফিরে আসার গুরুত্ব প্রসঙ্গে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানি জনগণ এ বিষয়ে ওয়াশিংটনের দ্রুত পদক্ষেপ কামনা করছে। কাস্পিয়ান সাগরে নৌযান শনাক্তের অভিযান সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে ইরানের ইয়াসির ও আবাবিল ড্রোন। ইরানের নৌবাহিনী আজ কাস্পিয়ান সাগরে মহড়া চালিয়েছে। এরই অংশ হিসেবে এসব ড্রোন প্রতিপক্ষের নৌযান শনাক্তকরণ অভিযান চালিয়েছে। চলমান মহড়ার নাম দেওয়া হয়েছে কাস্পিয়ান সাগরের টেকসই নিরাপত্তা 2021। ইরানের ইয়াসির ও আবাবিল ড্রোন বিভিন্ন নৌযানের অবস্থান শনাক্ত করে সঙ্গে সঙ্গে সেগুলোর ছবি ও অবস্থানগুলোর সুনির্দিষ্ট তথ্য কন্ট্রোল রুমে পাঠিয়েছে, যা ছিল অত্যন্ত সন্তোষজনক। এই মহড়ায় বিভিন্ন ধরনের ড্রোন ছাড়াও বিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করা হচ্ছে। কাস্পিয়ান সাগরের 7,700 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই মহড়া চালিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া আজ ফিলিস্তিনের আরেক প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালার সঙ্গে বৈঠক করেছেন। লেবাননের রাজধানী বৈরুতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গাজা যুদ্ধ এবং সোর্ড অব কুদস অভিযান থেকে যা কিছু অর্জিত হয়েছে তা সঠিক উপায়ে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন উভয় নেতা। একই সঙ্গে তারা মসজিদুল আকসা ও প্রতিরোধ আন্দোলনকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার
আগ্রহ প্রকাশ করেছেন। হানিয়া ও নাখালা বলেছেন, ফিলিস্তিনিদেরকে ঐক্যের নীতিতে অটল থেকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর আগে গতকাল লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর সঙ্গেও বৈঠক করেন হামাস নেতা ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়া লেবানন সফর শেষে ইরান ও তুরস্ক সফর করবেন। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর কয়েক সপ্তাহের মাথায় সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস খোলার সুযোগ পেল ইহুদিবাদী ইসরায়েল। নয়া ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড মঙ্গলবার প্রথমবারের মতো কোনো ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ওই দূতাবাস উদ্বোধন করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে 2020 সালে ইহুদিবাদী ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। এরপর চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে ইহুদিবাদী ইসরায়েলের দূতাবাসের কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে দুবাই শহরেও কনসুলেট স্থাপন করে তেল আবিব। এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনতে পাবেন দৃষ্টিপাত অনুষ্ঠানে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত বাংলাদেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে করোনায় শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছে আজ। টানা 4 দিন মৃত্যুর সংখ্যা 100-র উপরে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশে এবার করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ সকাল 8টায় সমাপ্ত গত 24 ঘন্টায় দেশে 8,822 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্তের মাধ্যমে এই নতুন রেকর্ড সৃষ্টি হলো। এ সময় শনাক্তের হার পাওয়া গেছে 25.13%। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 115 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 14,503 জনে। দেশে টানা 4 দিন মৃত্যুর সংখ্যা 100-র ওপরে থাকছে। এই অবস্থায় করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আগামীকাল বৃহস্পতিবার 1 জুলাই সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত শনিবার সন্ধ্যায় সরকারের উচ্চ পর্যায়ের সভায় এই প্রসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। তবে সংবাদ মাধ্যম লকডাউনের আওতার বাইরে থাকবে। এ সময় কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে। এ সময় সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। কার্ডের মাধ্যমে লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং সেবা এবং এটিএম বুথ সার্বক্ষণিক চালু থাকবে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতে প্রাণঘাতী করোনার সংক্রমণের সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের হুমকি এবং ডেল্টা ভ্যারিয়েন্ট বৃদ্ধি পাওয়ার মধ্যে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাড়িয়ে 31 জুলাই পর্যন্ত করা হয়েছে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ আগামী 31 জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে ডিজিসিএ আন্তর্জাতিক ফ্লাইটে আরোপিত নিষেধাজ্ঞা 30 জুন পর্যন্ত বাড়িয়েছিল। তবে উপযুক্ত কর্তৃপক্ষ কেবলমাত্র নির্বাচিত রুটে আন্তর্জাতিক নির্ধারিত ফ্লাইট পরিচালনা করতে অনুমতি দিতে পারে। আন্তর্জাতিক বিমানের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কোনো প্রভাব কার্গো বিমানের উপর পড়বে না।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বাংলার বদনাম করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পকে ইস্যু করে এই ষড়যন্ত্র চলছে বলে তিনি জানান। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বাংলার বদনাম করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কসবা এলাকায় সম্প্রতি ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পকে কেন্দ্র করে তিনি আজ বুধবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফেক ক্যাম্পের বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা। রাজ্য সরকার কোনোভাবেই ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। আর এখানে একটা পরিকল্পনা চলছে, চক্রান্ত করে বিজেপি কিছু এজেন্সিকে দিয়ে লোক সাজিয়ে, নিজের লোক তৈরি করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্টেট করে, বাংলাকে বদনাম করে, বিভিন্ন এজেন্সিকে দিয়ে যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলেও নয় পিল, নয় কিল, নয় ডিল, একটা কিছু করে যাচ্ছে টোটাল বোঝাপড়ার মাধ্যমে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে করোনায় মানুষজনের মৃত্যু, গঙ্গা নদীতে লাশ ভেসে আসা ইত্যাদি ইস্যুতে বিজেপির সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আজকেও তো গঙ্গায় ডেড বডি এসছে কোভিডে, মানিক চকে পরপর ডেড বডি এসেই যাচ্ছে, উত্তরপ্রদেশে ভাসিয়ে দিচ্ছে, কতদূর ভাসতে ভাসতে কোথায় কেউ কুমির মাছ টাছ খেয়ে নিচ্ছে, কোথাও অর্ধেক ডেড বডি আসছে, কোথাও ডেড বডি চলে যাচ্ছে গঙ্গা দিয়ে। গেট খুললে তবে আমরা বুঝতে পারি যদি কোনো ডেড বডি আটকে থাকে। তাহলে আমার এখানে আমি 7টা ডেড বডি পেয়েছি অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কত যে রাজ্য দিয়ে গঙ্গা দিয়ে বেরিয়ে গেছে তার কোনো ইয়াত্তা নেই, তাদের মুখে বড় বড় কথা। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে প্রয়োজনীয় কোভিড ভ্যাকসিন দিচ্ছে না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বলছিলেন আমাদের প্রতিনিধি। চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের দেশগুলো ইসলামাবাদের উপর চাপ দিচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, যত চাপই আসুক, চাপের কাছে নতি স্বীকার করবে না পাকিস্তান। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা CGTN-কে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, চীনের সঙ্গে পাকিস্তানের 70 বছরের বেশি সময় ধরে বিশেষ ও পরীক্ষিত বন্ধুত্ব রয়েছে। কোনো চাপের মুখে বিশেষ এই সম্পর্কে পরিবর্তন আসবে না। ইমরান খান বলেন, আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে এমন চাপ অনৈতিক। আমরা কেন এক পক্ষের হয়ে অবস্থান নেব? সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকবে। তাই চীনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পাকিস্তানের উপর যতই চাপ আসুক না কেন, বাস্তবে এমন কিছু ঘটবে না। প্রতিবেশী ভারতের সঙ্গে সংঘাতের সময়ও চীন পরীক্ষিত বন্ধু হিসেবে সবসময় পাকিস্তানের পাশে ছিল বলে মন্তব্য করেন ইমরান খান। আফগানিস্তানে প্রায় 20 বছর মোতায়েন থাকার পর সর্বশেষ জার্মান সেনাকে দেশটি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী অ্যানেগ্রেড ক্র্যাম্প এক টুইটার বার্তায় বলেছেন, গতকাল বিকেলে সর্বশেষ জার্মান সেনা নিরাপদে আফগানিস্তান ত্যাগ করেছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী গত এপ্রিলে আফগানিস্তান থেকে অন্তত 7,000 সেনা প্রত্যাহারের সম্মত হয়। এ সময় আফগানিস্তানে জার্মানির মোট 1,100 সেনা মোতায়েন ছিল, যাদের শেষ দলকে মঙ্গলবার সরিয়ে নেওয়া হয়। দেশটিতে গত প্রায় 20 বছরে জার্মানির 59 সেনা নিহত হয়। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।